আমি আবার বলি সেটা হচ্ছে যে আমাদের যে লং টার্ম অ্যাম্বিশন, যে আমরা বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাবের মতো করে করতে চাই, একটা ফ্যাক্টরি বানাতে চাই, এবং অন দ্য বেসিস অফ দ্য ফ্যাক্ট যে আমাদের একটা ভেরি ইয়াং পপুলেশন আছে, তাদের এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে, তাদেরকে ব্যবসা করার ব্যবস্থা করে দিতে হবে, বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করতে হবে। এই পুরোটা করতে হলে অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি ক্রুশাল হচ্ছে যে আমরা আমাদের পোর্ট সিটি যেটা যেটা আমাদের কমার্শিয়াল হাব, সেইটাকে আমরা ঠিকভাবে ডেভেলপ করতে পারবো। সো ঢাকাকে নিয়ে অনেক কথাবার্তা হয় বাংলাদেশে। ঢাকা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ক্যাপিটাল, কিন্তু আপনার হিস্টোরিক্যালি আপনি যদি হিস্ট্রি পিছিয়ে যান তাহলে দেখবেন যে চিটাগং কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট ইন গ্লোবাল ল্যান্ডস্কেপ। ওই পর্তুগিজরা যখন এসেছে, তার আগে যখন ব্রিটিশরা এসেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, সবসময় চিটাগং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য জিওগ্রাফি উই হ্যাভ। তো এইখান থেকে আমি আজকে দুপুরেও বলেছি যে যদি বাংলাদেশের এই অ্যাম্বিশনকে সাকসেসফুল করতে হয় তাহলে চিটাগংকে সাকসেস করতে হবে। চিটাগং যদি সাকসেসফুল না হয় ফ্রম বোথ দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে, একটা হচ্ছে যে চিটাগং আমাদের টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের একটা মেজরিটি অংশ, একটা বড় অংশ চিটাগং কাভার করবে। সো এখনই কিন্তু অলরেডি প্রায় 30-40% চিটাগং ডিভিশনে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়। বাট গোয়িং ফরওয়ার্ড আমরা যে বড় বড় ইনিশিয়েটিভগুলোর কথা বলি, যে চাইনিজ স্পেশাল ইকোনমিক জোন সেটা চট্টগ্রামে, যেটা ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন মিরেশ্বরাইতে, আমরা একটা ফ্রি ট্রেড জোন নিয়ে কথা বলছি, সেটাও মোস্ট লাইকলি চিটাগং এলাকায় হবে। সো সব ম্যানুফ্যাকচারিং যে পাওয়ার হাউসগুলোর কথা বলছি আমরা বাংলাদেশের ভিতরে, সবগুলাই কিন্তু চট্টগ্রাম এলাকার মধ্যে, এবং সেটা মেইন কারণ হচ্ছে চট্টগ্রামের বন্দরগুলো। তো বন্দরগুলোকে যদি আমরা সাকসেসফুল করতে না পারি তাহলে এই ফুল মাস্টার প্ল্যান উইল বি কমপ্লিট ফেলিয়ার। আমাদের এক্সিস্টিং ইনভেস্টররা কিন্তু আমাদেরকে সবসময় কনস্ট্যান্টলি একই ফিডব্যাক দিয়ে আসেন। আপনারা কোরিয়ান ইপিজেডের গল্প বিনিয়োগ সম্মেলনের সময় শুনেছেন যে ওনারা বলেছিল যে ওনারা ফার্স্ট অর্ডারটা ভিয়েতনামে পাঠান, কারণ ভিয়েতনামের এই লজিস্টিক্সটা অনেক বেটার আমাদের চেয়ে। তো লজিস্টিক্স বেটার করতে হলে আমাদের এই পোর্ট ক্যাপাসিটি বাড়ানো এবং পোর্টের এফিসিয়েন্সি বাড়ানো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যেহেতু জায়গা লিমিটেড, আমাদেরকে প্রত্যেকটা পোর্টকে 100% বেস্ট কোয়ালিটি, ওয়ার্ল্ডস বেস্ট কোয়ালিটি পোর্ট হিসেবে অপারেট করাতে পারতে হবে। তা না হলে আসলে আমরা কোনোভাবেই আমাদের এই অ্যাম্বিশনটাকে অ্যাচিভ করতে পারবো না। তো এই কারণে আমার ওভারঅল যেই কান্ট্রি ইনভেস্টমেন্টের যে ল্যান্ডস্কেপ, সেটা লোকাল ইনভেস্টার হোক আর ফরেন ইনভেস্টার হোক, তাদের সবার যে ইনভেস্টমেন্টের যে বিজনেস কেস, সেই বিজনেস কেসটাকে সাকসেসফুল করতে হলে আমাকে চিটাগংকে সাকসেসফুল করতে হবে, স্পেসিফিক্যালি চিটাগংয়ের পোর্টগুলোকে সাকসেসফুল করতে হবে। এই কারণে আমার চট্টগ্রাম ভিজিট করা বিরাট চেয়ারম্যান হিসাবে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই প্রত্যেকটা পোর্টের যখন ডেভেলপমেন্ট হবে তখন আমাদের এক্সপেকটেশন হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। যেগুলো গ্রিনফিল্ড পোর্ট সেগুলোতেও ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, যেগুলো ব্রাউনফিল্ড পোর্ট সেগুলোরও আসলে কিন্তু মেশিনারি এখন কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্টেটাসে চলে গেছে। এখন রোবোটিক আর্ম দিয়ে অনেকে অনেক কিছু করেন। আমার সুযোগ হয়েছিল লাস্ট 2 মাসে বিভিন্ন দেশের পোর্ট ঘোরার, সেখানে টেকনোলজি অনেক সামনে চলে গেছে। তো সেই টেকনোলজি ট্রান্সফারটাও আমাদেরকে করাতে হবে, নলেজ ট্রান্সফারটা করাতে হবে। ইভেনচুয়ালি গোলটা কী হওয়া উচিত যে আমাদের পোর্টে যারা ওয়ার্কার, আমাদের পোর্টে যে লেবারটা আছে, কেন আমরা এটা ভাবতে পারছি না যে আমাদের পোর্টে যে লেবারদেরকে কোনো একটা বিদেশি কোম্পানি ট্রেন করবে, তারা এই লেবারদেরকে নিয়ে গিয়ে রটারড্যামে অপারেট করাবে না, ইয়োকোহামাতে অপারেট করাবে না, দুবাইতে তাদেরকে নিয়ে যাবে না। কারণ আমাদের লেবারও তো, আমরা এটা তো জানি যে আমাদের লেবারদের, আই উডন্ট সে চিপ, বাট আই উড প্রবলি সে যে প্রোডাক্টিভিটি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের লেবাররা যেই কস্ট অফ আওয়ার লেবার ইজ মাচ বেটার দেন লট অফ কান্ট্রিজ। তো তাই যদি হয়ে থাকে, এই লেবারদেরকে আমরা যদি একই স্কিল লেভেলে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এই লেবারদেরকে আমাদের ভবিষ্যতে তাদেরকে ট্রেন আপ করে এই পোর্ট অপারেশনের পুরো ইন্ডাস্ট্রি, গ্লোবাল যে ইন্ডাস্ট্রি, এটা কিন্তু একটা হিউজ ইন্ডাস্ট্রি। এই গ্লোবাল পোর্ট অপারেটররাই আমাদের লোকজনকে নিয়ে অন্য দেশে পোর্ট অপারেট করাবে। দ্যাট শুড বি আওয়ার ভিশন, আওয়ার অ্যাম্বিশন, যে আমরা উই শুড নট বি বাউন্ড টু বাংলাদেশ অনলি, বাট বাংলাদেশের স্টোরিটাকে সাকসেসফুল করানোর জন্য উই নিড অল দ্য বেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড টু অপারেট ইন বাংলাদেশ। আমরা ক্যাপাসিটিতে কোনোদিনই ভিয়েতনামের সাথে ফাইট করতে পারবো না, কারণ আজকে আপনারা ওখানে ছিলেন কিনা আমি বলেছি যে ভিয়েতনামে টোটাল দ্য নাম্বার অফ পোর্টস দে হ্যাভ ইজ 44, 44টা পোর্ট আছে, এবং তাদের হ্যান্ডলিং ক্যাপাসিটি হচ্ছে 47 TEU। আমাদের এখন হচ্ছে 1.29, জি 147 মিলিয়ন, আমাদের হচ্ছে 1.29 মিলিয়ন, আর সেটা আমরা সবগুলা পোর্টকে অ্যাক্টিভেট করার পরেও হবে হচ্ছে 7.8 মিলিয়ন। সো আমরা কিন্তু উই আর নো ওয়ের নিয়ার। তো যখন 7.8 মিলিয়ন হবে, সেই 7.8টাকেও আমাদেরকে একদম টু ইটস প্রিসিশন অপারেট করতে পারতে হবে, তা না হলে আমরা উইল নট বি এবল টু কম্পিট। সো এই কারণে আসা। সো আমি অনেক ধন্যবাদ জামান ভাইকে এবং ফরিদা আপাকে, টিমটা এসেছিল। তো আমরা কোয়েশ্চেন আনসার নিব। তো আমি অ্যাগেন অ্যাজ আই সেড,
আপনাদেরকে হচ্ছে মাথায় রাখতে হবে নট লুক অ্যাট ওয়ান অ্যাসেট। আমরা একটা ছোট্ট লোকেশনের কথা চিন্তা না করে আমরা চিন্তা করি যে একটা পোর্টকে যখন আমি অ্যাক্টিভেট করব সেই পোর্টটার আসলে ন্যাশনাল লেভেলে কি ইম্প্যাক্ট হবে, সেই ন্যাশনাল ইম্প্যাক্টের কথা চিন্তা করে আমাদের এই ডিসিশনগুলো নিতে হবে। অফকোর্স উই নিড টু মেক শিওর যে আওয়ার জবস আর প্রোটেক্টেড, অফকোর্স উই নিড টু মেক শিওর যে আওয়ার ওয়ার্কার রাইটস আর ফুললি প্রোটেক্টেড। এটাকে এনশিওর করে যদি আমরা বেটার কোয়ালিটি পোর্ট অপারেট করতে পারি, দ্যাট উড বি আ বিগ উইন ফর আস। ঠিক আছে। আমি নাসিরউদ্দিন, আমি বাংলা ভিশন টেলিভিশনে কাজ করি। ও আমি গিয়েছিল যাক 7 মাস পরে হলো এখন দেখি একটু অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। প্রশ্নটা করেন প্লিজ। জি, আমি বলছি যেটা সেটা হলো আমি 111 এর পরে চট্টগ্রামে যে একেবারে রাতারাতি পরিবর্তন, সেটা আমরা চট্টগ্রাম বন্দরে যেটা অন্তর্বর্তী সরকারের সময় দেখিনি। তো আমি যেটা বলতে চাই, ব্যাটসম্যান হবে ইজিয়ার যদি তার সব কিছু হয় বিনিয়োগের ক্ষেত্রে। ইজিয়ার বলতে প্রশাসনিক কাঠামো এবং এটা খরচ কত কম পড়ে, এটাই আমার বাস্তব যে প্রশ্নটা সেটা হলো আপনারা বন্দর ঘুরে দেখেছেন এই দেশে অ্যাভেলেবেল হয়, কিন্তু আপনারা দেখেছেন পাকিস্তানি পোশাক একটা 500 টাকা। আমার কোশ্চেন হলো আপনারা ঘুরে দেখেছেন বন্দরে নানা এরা বৈধভাবে কন্টেইনার প্রতি 500 100 200 এইভাবে চাঁদাবাজি করে, এটা এবং ডকুমেন্ট। আর যে বিষয়টা হলো কাস্টমসে একজন কমিশনার যখনই ভালো হয় উনার বিরুদ্ধে আন্দোলন করে সিএনএ, তাকে সারাই দেওয়া হয়। এবং আপনি কাস্টমসে যদি আন্ডারলিং করে একটা পণ্য ওদের সাথে বসে বন্দরের একটা পরিচালনা কমিটি ছিল, উপদেষ্টা পরিষদ ছিল, এটা বন্ধ করা হয়েছে কেন? আচ্ছা, আমি একটু উত্তরটা দিয়ে নিই। হ্যাঁ, আমি সারোয়ার সুমন। দেখেন আপনার যে অভিযোগগুলো বা যেগুলো আপনি পয়েন্ট রেজ করছেন, কনসার্ন রেজ করছেন, এগুলো খুবই ভ্যালিড কনসার্ন এবং এই সংস্কারের প্রসেসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। যে চ্যালেঞ্জটা আমি পার্সোনালি মনে করি খুবই সত্যি কথা, সেটা হচ্ছে যে আমরা এই ঘরে বসা 3-4টা মানুষ যদি মনে করি আমরা দেশ ঠিক করে ফেলবো, এটা কোনোদিন হয় না। হ্যাঁ, এবং সেটা আপনি আমরা কাস্টমসের কথা বলি, অনেকের কথা বলি, আপনি লিডারশিপ লেভেলে গিয়ে দেখবেন যে তাদের ইন্টেনশন নিয়ে কোনো অভাব নাই, কিন্তু আপনি গ্রাউন্ড লেভেলে দেখবেন যে এরকম কিছু হচ্ছে না। তাই তো আমরা বলি যে প্রধান উপদেষ্টা তো অনেক কথা বলছেন যে উনি চান যে করাপশন কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, কিন্তু ওনার একার পক্ষে কিন্তু বা আমার একার পক্ষে করাপশন বন্ধ করা সম্ভব না। এন্টায়ার সোসাইটি নিডস টু চেঞ্জ অ্যান্ড অপারেট। তো আমাদেরকে ছোট ছোট কিছু নাচ করে এটাকে ঠিক করতে হবে। তো আমি যেটা মনে করি যে আমার ধারণা যে যখন আমি আপনাকে সলিউশন বলছি না, বাট আমি বলছি যে যেই কারণে আমি আজকের প্রজেক্টটা নিয়ে ইন্টারেস্টেড এবং যেই কারণে আমি ভিজিট করতে এসেছি, সেটা হচ্ছে যে আমার ধারণা হচ্ছে যে যখন একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অপারেটার্স, পোর্ট অপারেটর যখন বাংলাদেশে এসে অপারেট করা শুরু করবে, তখন তার নিজের রেপুটেশনের জন্য সেইগুলো বন্ধ করার চেষ্টা করা শুরু করবে। ঠিক আছে? সো ইকোসিস্টেমটা আস্তে আস্তে ইমপ্রুভ করবে। এটা ওভারনাইট ঠিক হবে না। আমাদের দেশকে অনেক বড় বড় দেশে করাপশন এখনও খুবই প্রেভেলেন্ট। আই ডোন্ট থিঙ্ক গেটিং অ্যাওয়ে উইথ দ্যাট। বাট আমাদেরকে কিছু তো ফ্যাক্টর তৈরি করতে হবে, নতুন উপাদান যোগ করতে হবে এই কেমিস্ট্রির মধ্যে, যাতে আসলে করাপশনটা কমে আসে। তো আমার হিসাবে একটা ওয়েল রান মেশিন, যে ধরেন আমি যেটা বললাম যে পৃথিবীর 70টা দেশে যে পোর্ট অপারেট করে এসেছে, সে যখন বাংলাদেশে এসে অপারেট করার চেষ্টা করবে এবং দেখবে যে বিভিন্ন জায়গায় এরকম লিকেজ হচ্ছে, তখন সে হয়তো আইডেন্টিফাই করে ফিক্স করছে। সেও সব পারবে তা জানি না, কিন্তু আস্তে আস্তে আমরা ঠিক ডিরেকশনে যাব। বলেন। বিগত সরকার থেকে হয়েছে, সেখানে আপনারা কোনো ভুল বা কোনো ত্রুটি পেয়ে সেই যে প্রক্রিয়াটা তারা যেখানে শেষ করেছে, সেখানে আপনারা কোনো পরিবর্তন আনছেন? পিসিটিতে কোনো ধরনের অ্যানোমালি আমরা খুঁজে পেয়েছি কিনা এখন পর্যন্ত? ইনফরমেশন যেটা আমরা পাচ্ছি, 54,000 আমাদের এখন পর্যন্ত এটা কন্টেইনার হ্যান্ডলিং গত 10.5 মাসে। জি। হ্যাঁ, তো সেটা হচ্ছে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার মাত্র 12%। জি। হ্যাঁ, সেটা কিন্তু বিদেশি বিনিয়োগ। তো সেই জায়গাটা আমরা আমাদের ফলটা কোথায় ছিল বা আমাদের এই চুক্তিতে কোনো ভুল ছিল কিনা, সেটা নিয়ে আপনারা কোনো অ্যানালাইসিস করেছেন? আমি একটু বলি, পিসিটির এই মানে পারফরমেন্সের জন্য কিন্তু একটা বড় দায়িত্ব আমাদের নিজেদের। আমি জানি না আপনি এই কাহিনীটা জানেন কিনা, যে পিসিটির যে স্ক্যানার মেশিন থেকে শুরু করে বিভিন্ন কিছু যেটা আমাদের প্রোভাইড করার কথা, বাংলাদেশ সরকারের প্রোভাইড করার কথা, এটা আমরা ঠিকভাবে করতে পারিনি। তো ওনারা অনেক ধরনের প্রোডাক্ট আসলে পিসিটিতে ডকি করতে পারেন না, কারণ আমরা ওনাদেরকে যেগুলো প্রমিস করেছিলাম দিব সেগুলো দেওয়া হয়নি। সো এটা ইটস নট অনলি পিসিটিস রেসপন্সিবিলিটি যে 12%-এ ওনারা অপারেট করছেন। আর আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারপরেও আপনি যদি প্রোডাক্টিভিটি নাম্বারগুলো দেখেন যে পার টিইউ আমরা কত টাকা ইনকাম করছি সরকার হিসাবে, সেটা পিসিটি পারফরমেন্স ইজ অ্যাকচুয়ালি ভেরি হাই। তো আগের সরকারের আমলের ওই কন্ট্রাক্টে ভুল ছিল কিনা সেটা নিয়ে যদি আমরা এখন, যেহেতু পিসিটি টেকনিক্যালি ওরকম, আমরা যেরকম আমাদের পাওয়ারের কেসে বেশ কিছু কেস আছে যেগুলো খুবই আইডেন্টিফাইড ইস্যু, যেগুলো নিয়ে ফজল কবির স্যার কাজ করছেন, সেগুলো খুবই স্পেসিফিক ইস্যু, যেখানে দেয়ার ইজ ভেরি ক্লিয়ার এভিডেন্স যে কোনো ধরনের মিসহ্যান্ডলিং করা হয়েছে।
এই ক্ষেত্রে কোনো ক্লিয়ার এভিডেন্স আমাদের কাছে নাই। এটাকে তদন্ত করে এটার পিছে যদি আমরা এখন সময় নষ্ট করার চেষ্টা করি, তাহলে যেটা হবে যে আমরা সামনের দিকে যেগুলো করা চাচ্ছি সেগুলো আর করতে পারবো না। এই জন্য আমাদের জেনারেল প্রেফারেন্স কিন্তু হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা, আনলেস মনে হচ্ছে যে পিছের একটা কিছু এত বড় ভুল হয়ে গেছে যে এটাকে ঠিক করতে হবে। সো এই কারণে আমার এই মুহূর্তের আমার আনসার হচ্ছে যে দেয়ার ইজ নো প্ল্যান টু আপরুভ দ্যাট কন্ট্রাক্ট। আর সামনে যেই কন্ট্রাক্টগুলো হবে সেই কন্ট্রাক্টগুলোর ক্ষেত্রে আমাদের ফিল্টারগুলো খুব ক্লিয়ার, সেটা হচ্ছে যে ন্যাশনাল ইন্টারেস্টকে সার্ভ করা। আমরা অবভিয়াসলি আমাদের গ্লোবাল যে বড় বড় কনসালটেন্ট আছেন, এডিবি, আইএফসি, যাদের সাথে আমরা খুব রেগুলারলি কাজ করি, তাদেরকে সাথে নিয়েই আমরা কাজগুলো করব, সো দ্যাট আমাদের গ্লোবাল এক্সপার্টিসটা আমাদের সাথে থাকে। আপনারা এইটা তো হয়তো সবাই ইন প্রিন্সিপাল এগ্রি করবেন যে এখনকার লিডারশিপ টিমে জেনারেলি ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কোনো কথাবার্তা হয় না। তো আমরা কাউন্টার পার্টি, সেটা ডিপি ওয়ার্ল্ড হোক, পিএসএ হোক বা রেড সি গেটওয়ে হোক, যেই হোক, আমরা আমাদের পজিশনটাকে খুব ক্লিয়ার করে দিয়েছি ওনাদের কাছে যে আমাদের যেই এক্সিস্টিং ওয়ার্কার আছে তাদের রাইটটাকে অ্যাবসলিউটলি এনশিওর করতে হবে। তাদেরকে এনশিওর করতে হবে যে তাদের যথেষ্ট পরিমাণ স্কিল ট্রান্সফারের যে ব্যবস্থাটা ওনারা আমাদের করে দেবেন। ওনারা ট্রেনিং ইনস্টিটিউট করতে পারেন, উইচ এভার ফর্ম, ওনাদেরকে মেক শিওর করতে হবে যে ওনারা স্কিলটা যাতে ট্রান্সফার করতে পারেন, আমাদের নিজেদের ওয়ার্কফোর্স যাতে ওভাবে তৈরি হয়ে যায়। এই প্রিন্সিপালগুলোকে মাথায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে ওনারা যেই কোয়ালিটির পোর্ট ডেলিভার করেন পৃথিবীর অন্য যে কোনো বেস্ট পোর্টগুলোতে, সেই সেম কোয়ালিটির পোর্ট ওনাদেরকে এখানে ডেলিভার করতে হবে। কিন্তু বর্তমান যে বন্দরে আলাদা হাউস, বিভিন্ন সংস্থার আলাদা জরাজীর্ণ অনেকগুলো হাউস আছে, যখন শুরু থেকে ছিল। বিষয়গুলো ইমপ্লিমেন্ট হওয়ার পরে কোনো ধরনের লেজিটিমেসি নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে কিনা, সেই আশঙ্কা আপনারা করছেন কিনা? লং টার্ম অ্যাম্বিশনের তো কোনো শেষ নাই। আমি কিন্তু কোয়ান্টিটেটিভলি আমার অ্যাম্বিশনটা একটা কোয়ালিটেটিভ অ্যাম্বিশন, সেটা হচ্ছে আমি একটা নিজেকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব করতে চাই। তো কবে আমরা নিজেকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব বলতে পারবো, এটার জন্য আমার ইনিশিয়াল অ্যাম্বিশন টার্গেট হচ্ছে যে 10 বছরের মধ্যে, হ্যাঁ আমরা বলেছি 2035-এর মধ্যে। বাট আমি পোর্টের জার্নিটার কথা যদি চিন্তা করি, পোর্টের জার্নিটার অ্যাম্বিশন কিন্তু আমাদের নেক্সট 5 to 7 ইয়ার্সের মধ্যে আমাদের এটা ক্লোজ করে ফেলা উচিত। আমাদের 2025-এ বসে আছি, 2030-31 নাগাদ আমাদের এই বে টার্মিনাল মানে চিটাগংয়ের যেই কয়টা পোর্ট আছে সবগুলো পোর্ট প্রিটি মাচ ফুললি অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার কথা। সো আমরা যেই 7.7+ মিলিয়ন TEUর কথা বলছি, সেই ক্যাপাসিটিটা আমাদের 30-31 নাগাদ হয়ে যাওয়ার কথা। এখন তার পাশাপাশি যখন ইকোনমিক জোনগুলো যদি টাইমলি ডেভেলপ হতে থাকে, তাহলে আপনারা মানে একটা মার্ক চেঞ্জ দেখতে পাবেন উইদিন নেক্সট 3 to 5 ইয়ার্স। বাট নিজেদেরকে স্টাবলিশ করতে তো আরও অনেক সময় লাগে, কারণ নিজেদেরকে স্টাবলিশ করার জন্য আপনাকে ওই কোয়ালিটির পারফরমেন্স কনস্ট্যান্টলি দিতে পারতে হবে। আপনি যখন প্রোডাক্ট প্রডিউস করবেন এবং প্রডিউস করবেন কনসিস্টেন্টলি, তখন আপনাকে 3 থেকে 5 বছর পরে হয়তো লোকজন বলা শুরু করবে। আপনার মনে আছে কিনা জানি না, 1990s-এর দিকে চাইনিজ প্রোডাক্টকে আমরা বলতাম যে কোয়ালিটি খারাপ, ভালো না, কেউ কিনবে না। চাইনিজকে অলমোস্ট এভাবে একটা সিনোনিমাস ইউজ করা হতো না। এখন কিন্তু জিনিসটা কমপ্লিটলি উল্টে গেছে, বাট এই উল্টা তো ওভারনাইট হয় না, এটা আস্তে আস্তে হয়েছে। সো উই হ্যাভ টু গো থ্রু দ্য সেম জার্নি অ্যাট সাম পয়েন্ট। আসসালামু আলাইকুম, আমার নাম রাশেদ চৌধুরী, আমি দৈনিক বার্তা পত্রিকায় কাজ করি। প্রতিবন্ধকতা বড়গুলো পোর্টটা আমরা সরিয়ে রাখি। পোর্টটা সরিয়ে রাখলে আপনি একদম ফাংশনালি যদি চিন্তা করেন ফ্যাক্টরস অফ প্রোডাকশন থেকে, প্রথম ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমাদের জন্য যেটা আমরা সবসময় সেল করার সেটা চেষ্টা করি, সেটা হচ্ছে লেবার। সেটা তো রিজলভ, আমাদের লেবার ইজ অন প্লেন্টি। দ্বিতীয় সেটা হচ্ছে ল্যান্ড। আচ্ছা, এখন ল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা ইকোনমিক জোন ইপিজেড যদি ঠিকভাবে, এখন যেহেতু আমরা জমি দেওয়া শুরু করেছি, কারণ বাংলাদেশের জমি খুব ফ্র্যাগমেন্টেড ছিল, জমি পাওয়া যাচ্ছিল না, সেটা আমরা মোটামুটি একটা স্ট্রাকচারে নিয়ে আসছি। এর পরেরটা হচ্ছে ইউটিলিটি সার্ভিসেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এই জায়গাটায় কিন্তু আমরা এখনও ফেল। এখানে আমরা এখনও এক্সপেকটেশন বিদেশি ইনভেস্টরদের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি বলতে পারি, এবং সেই সেম এক্সপেকটেশনটা দেশি ইনভেস্টরদের কাছ থেকে আমরা কনস্ট্যান্টলি শুনছেন যে আমরা গ্যাসের কানেকশন নাই, এটা নাই, ওটা নাই। হ্যাঁ, সো এই যে রিসোর্স যেগুলো আমাদের দেওয়ার কথা, এইটাতে আমরা এখনও উই হ্যাভেন টিক দ্য বক্স। সো এইটা আমাদের একটা মেজর এজেন্ডা সামনে যাওয়ার জন্য। যে আমার কাছে গতকালকে আমাদের বিরার সাথে এবং বেজার সাথে একজন চাইনিজ ইনভেস্টার, উনি ফ্লাই করে এসেছেন শুধু 2 ঘন্টা আমাদের সাথে থাকার জন্য, কথা বলার জন্য, এবং ওনার ইকোসিস্টেমে আরও 3 জন ওনার সাপ্লায়ার আছেন। ওনারা সবাই জায়গা চান আমাদের কাছ থেকে, কিন্তু শর্ত হচ্ছে জায়গা আমি ওনাকে দিব,
উনি কনস্ট্রাকশন শুরু করবেন, উনি 12 মাসের মধ্যে প্রোডাকশনে যেতে চান। আনফর্চুনেটলি এরকম 100 একর জমি যেখানে আমি পানি, গ্যাস, বিদ্যুৎ, রাস্তা এবং 100 একর জমি দিতে পারি, এরকম জায়গা আপনি খুব বেশি বাংলাদেশে দিতে পারবেন না, এই মুহূর্তে সরকারের কাছে নাই, জাস্ট নাই। সো হাউ মানে ডিসঅ্যাপয়েন্টিং অ্যান্ড আনফর্চুনেট ইজ ইট যে আমার কাছে একজন ইনভেস্টর আসছে কিন্তু তাকে আমরা একটা লোকেশন দিতে পারছি না। সো চ্যালেঞ্জ কি দেখছি, এটা হচ্ছে আমার একটা দেখা বড় চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে যে সরকার কিন্তু সব ইনভেস্টরের কাছে একটা ব্ল্যাক বক্সের মতো, সব বুঝতে পারে না যে এই ব্ল্যাক বক্স কীভাবে অপারেট করে, ব্ল্যাক বক্সের মধ্যে হাত ঢুকালে হাত থেকে কী, হাতের সাথে কী বের হয়ে আসবে। সো পলিসি কন্টিনিউটির কোয়েশ্চেন আপনি করছেন, আমাদের পাবলিক সার্ভিসের কোয়ালিটি এবং করাপশন, এই সবগুলো ইস্যুই কিন্তু মোস্টলি দেখেন আপনারা যে কমপ্লেনগুলো করলেন তার একটা বড় অংশ হচ্ছে গভর্নমেন্টের সাথে, ইন্টার গভর্নমেন্টাল পাবলিক সার্ভিস রিলেটেড করাপশন কমপ্লেন্টস। তো এই জায়গাটাতে এখনও কাজ করার মানে আনলিমিটেড অ্যামাউন্ট অফ কাজ করা বাকি আছে। সো আমি যদি আপনি যদি মেইন দুইটা চ্যালেঞ্জ বলেন, আমি মনে করি সরকারের একটা হচ্ছে যে সরকারের যে ব্ল্যাক বক্স, এই ব্ল্যাক বক্সটাকে আমরা কতটুকু ট্রান্সপারেন্ট করতে পারি, এটা আমার একটা বড় চ্যালেঞ্জ। আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ল্যান্ডটা সলভ হয়েছে কিন্তু সাথে ইউটিলিটির পার্টটা আমরা আসলে এখনো রিজলভ করতে পারিনি, এইটা আমাদেরকে আসলে রিজলভ করতে পারতে হবে। সো আপনার যদি মনে থাকে যে ইনভেস্টমেন্ট সামিটে আমরা 5টা থিম নিয়ে কাজ করেছিলাম, সাব থিম নিয়ে। 5টা সাব থিমের মধ্যে একটা কিন্তু ছিল এগ্রো প্রসেসিং, কারণ আমরা জেনুইনলি মনে করি যে বাংলাদেশের যে সার্বিক অবস্থা, সেই অবস্থায় এগ্রো প্রসেসিংয়ে যে কোনো, সেটা লোকাল ইনভেস্টর হোক বা ফরেন ইনভেস্টর হোক, তাদের এইরকম একটা বিজনেস মডেলে অনেক লাভ করার এবং ভালো রিটার্ন পাওয়ার সুযোগ আছে। সো আমরা এই আমাদের যে একটা এফডিআই এর ফোকাস, সেক্টরাল ফোকাস, এই সেক্টরাল ফোকাসের মধ্যে এগ্রো প্রসেসিং ইজ ওয়ান অফ দেম। সো আমরা এটাকে কন্টিনিউ করবো। আমরা যেসব পলিসি ডিসিশন নেওয়ার চেষ্টা করবো সেটার মধ্যে এগ্রোকে আমরা ক্যাটাগরিক্যালি সবসময় প্রায়োরিটাইজ করার চেষ্টা করবো। আর আপনি যেটা ওয়েস্ট টু পাওয়ারের কথা বললেন, ওয়েস্ট টু পাওয়ার টেকনোলজি তো এটা নতুন কিছু না, বিদেশে সবখানেই হচ্ছে। ইনফ্যাক্ট ইফ আই এম নট রং, ঢাকাতে আমাদের ওয়েস্ট টু পাওয়ারের প্রথম প্ল্যানটা মনে হয় ঢাকাতে কমিশন হবে, বেশি দিন বাকি নাই, ওটার কাজ চলছে অলরেডি। সো আমার এক্সপেকটেশন হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে সবগুলো সিটি কর্পোরেশনের জন্যই ওয়েস্ট টু পাওয়ার এনার্জি শুড বি প্রবলি মেড আ ম্যান্ডেটরি থিং, যে প্রত্যেকটা সিটি কর্পোরেশনেরই ওয়েস্ট টু পাওয়ারের প্ল্যান থাকতে হবে। তো এখানে চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে ইকোসিস্টেমটা, কারণ এই ওয়েস্ট নিয়েও তো একটা ব্যবসা হয়। তো এই যখনই আপনি একটা ওয়েস্ট টু পাওয়ার এনার্জি কোম্পানিকে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার গ্যারান্টি করতে হবে তাদেরকে যে আপনি ওয়েস্টটা সাপ্লাই দিতে পারবেন, তাহলে তো পাওয়ার প্রডিউস করতে পারবে না। তো ওয়েস্ট সাপ্লাই করার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের, মানে সরকারের। তো ওয়েস্ট সাপ্লাই করার যেই ইকোসিস্টেম, যেই বিজনেস মডেল, ওখানেও তো একটা বিজনেস মডেল আছে, অনেকেই ওখানে ইনভলভ। ওই জায়গাটাকে যদি আমরা ক্লিয়ার আপ করতে না পারি, তাহলে ওয়েস্ট টু পাওয়ার এনার্জি কোম্পানি এনে লাভ নাই। তো সেই কারণে এটাকে এক্সপেরিমেন্টালি যদি ঢাকাটা ঠিকভাবে কাজ করে, আমার ধারণা যে তারপরে আমাদের খুব দ্রুত চট্টগ্রাম সহ আরও বেশ কয়েকটা শহরে আমাদের এটাকে কপি করতে পারা উচিত। ধন্যবাদ। আর দুটো প্রশ্নটা হচ্ছে আপনার, দেখেন মানে ফেনীতে যেই দুর্ঘটনাটা ঘটেছে, বন্যা হয়েছে, এইটার কোনো রেমেডি নাই। আপনি যদি এইটার মানে আমাদের রোড নেটওয়ার্ক যথেষ্ট পরিমাণ না, এটা নিয়ে কথা হচ্ছে যে ঢাকা চিটাগং হাইওয়েটা 4 লেনের জায়গায় 8 লেন করা যায় কিনা, বা দোতলা করা যায় কিনা, এরকম বিভিন্ন প্ল্যান নিয়ে রোডস অ্যান্ড হাইওয়েজ কাজ করছে। আমি জানি যে ফজল কবির স্যার এটা নিয়ে খুব সিরিয়াসলি দেখছেন। তারপরে চিটাগংয়ের পরে হচ্ছে মাতারবাড়ি তো আরেকটু সামনে যেতে হবে। তো মাতারবাড়িকে যখন আমরা ডিপ সিপোর্ট করবো, রেল নেটওয়ার্ক কি ওই পর্যন্ত টেনে নিয়ে করা হবে কিনা, নাকি ওখানেও রোড নেটওয়ার্ক করা হবে, এরকম বিভিন্ন ধরনের মাস্টার প্ল্যান নিয়ে কাজ চলছে। এটা একটা কংক্রিট পজিশনে আমাদের খুব দ্রুত চলে যেতে হবে, এটা আমি আপনার সাথে এগ্রি করি। আমরা এখন একটা কংক্রিট পজিশন নেই। আরও বড় ভয় হচ্ছে যে সরকার বদল হয়ে গেলে আবার পজিশনটা চেঞ্জ না হয়ে যায়, যে রাস্তা একটু এদিক দিয়ে না গিয়ে একটু ওদিক দিয়ে গেলে আরেকজনের বাড়ির কাছে হয়ে যায়, এগুলো যাতে না হয়, এটা আমাদেরকে একটু এনশিওর করতে হবে। আর মাতার বাড়ির জন্য কিন্তু আলাদা একটা মিডি প্ল্যান, মানে মিডির একটা আলাদা গ্রুপই আছে যে ওটাকে প্ল্যান করার জন্য। সো আমি আপনার অরিজিনাল কোয়েশ্চেনটা ফেরত যাই, সেটা হচ্ছে যে ফেনীর মতো ইনসিডেন্ট হলে আপনি রেল নেটওয়ার্ক করেন আর রোড নেটওয়ার্ক করেন, ইট উইল স্টপ। ওরকম ওয়ান অফ ইনসিডেন্টের জন্য আপনার একটা সেকেন্ডারি সাপোর্ট সিস্টেম লাগবে। বাংলাদেশের ক্ষেত্রে সেই সেকেন্ডারি সাপোর্ট সিস্টেমটা হচ্ছে মংলা। সো মংলাতে কিন্তু এখন একটা বড় জেটি নির্মাণ করার কাজ চলছে, মংলাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করা হচ্ছে, এবং মংলাতে অলরেডি একটা ইপিজেড আছে। আমরা পাশে একটা সেকেন্ড চাইনিজ ইকোনমিক জোনের কথা চিন্তা করছি। সো মংলা উইল বি আওয়ার সেকেন্ডারি সাপোর্ট। যদি কখনো এরকম সিচুয়েশন আসলেই হয় যে ডাইভার্ট করতে হবে, তাহলে যাতে আমরা মংলা থ্রুতে ডাইভার্ট করে নিয়ে আসতে পারি। বাট আমাদের এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি ইকোনমিক জোনের কনসেন্ট্রেশন পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, তাহলে কিন্তু চট্টগ্রাম বিভাগ will continue to have the highest density of production. তো তাই যদি হয়ে থাকে, আপনার ফেনীতে
একটা বন্যা হলেও ইউ উইল স্টিল কাভার হিউজ চাঙ্ক অফ পপুলেশন আউট অফ চিটাগং। সো চিটাগং কমপ্লিটলি বন্ধ করে দিতে হবে এমন কোনো কথা নেই। আই হোপ আই আনসার্ড ইউর কোয়েশ্চেন। আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা আমি ভুলে গেছি। ছিল ওভারঅল আমাদের কোনো পজিশন আছে কিনা 7.8 বিলিয়নে আমরা যাব, সেটা কিভাবে যাব? মানে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টার এই গুডসটা কোথা থেকে আসবে? 7.8 মিলিয়ন এ আমাদের আমরা যাব কি না এটা নিয়ে আমি একেবারেই চিন্তিত না। কারণ হচ্ছে যে 2015 সালে আমাদের টোটাল এক্সপোর্ট আমাদের কারেন্ট এক্সপোর্টের অর্ধেক ছিল, ঠিক আছে? আই থিঙ্ক ইফ আই এম নট রং দ্যাট ইজ দ্য নাম্বার, যে অর্ধেক ছিল। সো এক্সপোর্ট যেই হারে বাড়ছে তাতে আর এই আমরা তো রিসোর্স হেভি কান্ট্রি না, আমরা যাই বানাই বাংলাদেশে ম্যাক্সিমামই আমরা বাইরে থেকে নিয়ে আসি, তাই না? তো তার মানে হচ্ছে যে আপনি যদি কাপড় বানান আপনাকে তুলা নিয়ে আসতে হবে, সো আপনাকে ইম্পোর্ট করতে হবে, আবার আপনাকে এক্সপোর্ট করতে হবে। দুই ক্ষেত্রেই কিন্তু টিইউ বাড়তে থাকবে, ইটস অলমোস্ট এক্সপোনেনশিয়াল ইফেক্ট। তো আপনি ইম্পোর্ট করার সময় আপনি একটা কন্টেনার আনবেন, বের করার সময় আবার একটা কন্টেনারে বের করবেন। সো আমি যেটা নিয়ে বেশি চিন্তিত সেটা হচ্ছে যে আমাদের ডিমান্ড পিক করে যাবে কিন্তু আমাদের ক্যাপাসিটি ওই সেম রেটে পিক করবে না। কারণ আমাদের তো আপনারা সবসময় দেখে আসছেন যে আমরা যে এডিপি দিই, আমরা যে 5 বছর মেয়াদি ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানগুলো করি, হিস্টোরিক্যালি বাংলাদেশ যা করে আসছে, আমরা যে প্রজেক্ট প্ল্যান করি তার 50%ও আমরা ওই বছর কমপ্লিট করতে পারি না। তা আমাদের প্রজেক্ট কমপ্লিশন কোয়ালিটি কিন্তু ইজ নট দি মোস্ট এফিশিয়েন্ট, সময় লেগে যায় অনেক। সময় লেগে গেলে তার মানে কি হবে যে আমাদের ডিমান্ড বাড়ছে কিন্তু আমি পোর্ট রেডি করতে পারিনি, তখন একটা বটলনেক তৈরি হবে। দ্যাট ইজ মাই বিগেস্ট ফিয়ার। সো ওইটা যদি না হয়, আগে পোর্ট ক্যাপাসিটি তৈরি হয়ে যায়, দ্যাটস এ ভেরি গুড সাইন। আশিক ভাই, আমি এটার ভিতরে আপনার একটু বলতে চাচ্ছি, আপনি তো বাংলাদেশ কর্পোরেশনের সাথে এবার নিশ্চয়ই ব্যাপারে আপনারা এবার তো সালেউদ্দিন স্যার, ওনার ব্যাপারে অনেক অনেক রেসপেক্ট, এবং আমার মনে হয় যে উনি খুবই একটা প্র্যাকটিক্যাল বাজেট করার চেষ্টা করবেন। ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে, ইন্টারিম গভর্নমেন্টের জন্য আসলে একটা বড় বাজেট করা এমনি সেন্স মেক করে না। সো আপনারা এবার রিলেটিভলি অনেক বেশি প্র্যাগম্যাটিক একটা বাজেট দেখতে পাবেন। আমরা এটাও চেষ্টা করছি যে বাজেট সাপোর্টের ক্ষেত্রে যতটুকু সম্ভব বৈদেশিক সাহায্য যাতে কমিয়ে নিয়ে আসা যায়। কারণ আপনি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের জন্য আপনি বাইরে থেকে লোন নেন, দ্যাট ইজ ফাইন, দ্যাটস ওকে। বাট নিজে চলার জন্য যদি আমি এখন বাইরে থেকে লোন নিয়ে নিজে চলি, দ্যাটস নট আ গুড আইডিয়া, রাইট? মানে আমাদের যতটুকু ট্যাক্স ইনকাম হয়, আমাদের যেটা রেভিনিউ, সেইটার আমাদের এক্সপেন্ডিচারের তো একটা ম্যাচ থাকতে হবে। যদি আমরা কনস্ট্যান্টলি ধার করে করে স্পেন্ড করতে থাকি তাহলে তো দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু গো। সো আমরা চেষ্টা করব যে একটা অলমোস্ট একটা মডেল বাজেট করার জন্য এবার, যাতে ভবিষ্যতে সরকাররা, পলিটিক্যাল গভর্নমেন্টরা যাতে ওই বাজেটটাকে একটা বেঞ্চমার্ক হিসেবে নেন। আর আপনার সেকেন্ড যে পয়েন্টটা, আমি একটু ফিরে যাব আমার অরিজিনাল পয়েন্টে, সেটা হচ্ছে যে আমাদের চেষ্টার কোনো অভাব থাকবে না, বাট দি এন্টায়ার কমিউনিটি নিডস টু কাম টুগেদার। এই নেক্সাস ব্রেক করার জন্য আপনাদের সবার সাহায্য লাগবে, তা না হলে এটা আমরা একা চেষ্টা করে মানে উই উইল গো নোওয়্যার। আমরা এটা অনেক জায়গায় ফেস করেছি লাস্ট 6, 7, 8, 9 মাসে। whole of the country, মানে not even whole of the government, the whole of the social community যদি একসাথে না এসে ব্রেক করার চেষ্টা করে তাহলে ব্রেক করা খুব ডিফিকাল্ট। আপনাদের জন্য, আপনারা ম্যাক্সিমামই চিটাগংয়ের মানুষ, সো আপনাদের জন্য চট্টগ্রাম, আমি শিওর যে ইটস ভেরি ক্লোজ টু ইউর হার্ট। সো আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা কিন্তু জেনুইনলি মনে করি যে চিটাগং ইজ দি ক্রাউন জুয়েল আমাদের জন্য। হ্যাঁ, চিটাগংকে সেন্টার করে পুরো প্ল্যানটা করা। সো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে আপনারাও আমাদেরকে ওই সাপোর্টটা দিবেন, যে ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট, এখানে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, এনিথিং এলস ইজ ইররেলেভেন্ট, বাকি সব কিছু সেকেন্ডারি। সো ন্যাশনাল ইন্টারেস্টকে ফোকাস করে আপনারা যদি সাপোর্টটা করেন, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু হেল্প।